রিসেন্টলি রাশিয়া তার দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যে এই মুহূর্তে কেউ যেন পাকিস্তানে না যায়, কারণ পাকিস্তানের রক্ষামন্ত্রী ইন্টারন্যাশনালি বলে দিয়েছে হয়তো খুব শীঘ্রই ভারতের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ করতে পারে, যার পর বিশ্বের বড় বড় বিশেষজ্ঞরা এই বিষয়ে চিন্তিত যে ইসরায়েল হামাস, ইউক্রেন রাশিয়া, আজারবাইজান আর্মেনিয়ার পর কি এবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হতে চলেছে। ইতিমধ্যেই আরব সাগরে ভারত তার নৌবহর নিয়ে সামরিক মহড়া শুরু করে দিয়েছে, মিসাইল টেস্টিং করছে। অন্যদিকে পাকিস্তানও তাদের মিসাইল পরীক্ষা করছে, আকাশ সীমাও ভারতের জন্য বন্ধ করে দিয়েছে এবং ভারত পাকিস্তান বর্ডার অর্থাৎ LOC না মানার হুমকি দিচ্ছে। আর এই সমস্ত কিছু ঘটছে ভারতের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর। 22 এপ্রিল 2025-এ সন্ত্রাসবাদীরা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত পেহেলগাঁওতে 27 জনকে গুলি করে হত্যা করে। এই 27 জনের মধ্যে 26 জন হিন্দু এবং একজন মুসলমান। সেই সন্ত্রাসবাদীরা যখন ধর্মের ভিত্তিতে শুধুমাত্র হিন্দু জাতির মানুষদের গুলি করছিল, তখন সেই মানুষদের বাঁচাতে গিয়ে একজন মুসলমানও সেই সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ দেয়। তাই প্রথমেই বলে রাখি, কোনো একটি নির্দিষ্ট জাতিকে টার্গেট করে এই ভিডিওটি তৈরি করা হয়নি। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই ঘটনার পর পাকিস্তান এবং ভারতের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। এখন আপনারা যাদের দেখতে পাচ্ছেন এদের মধ্যে একজনের নাম আলী থালা এবং অন্যজনের নাম আসিফ ফজি। এরা দুজনই পাকিস্তানি নাগরিক। আরেকজন আদিল হোসেন, যে স্থানীয় কাশ্মীরি। এই সন্ত্রাসীদের কোড নাম দেওয়া হয়েছিল মুসা, ইউনুস এবং আসিফ। 2023 সালের পুঞ্চ রাজৌরি টেররিস্ট সম্পর্কিত কার্যক্রমেও এরাই জড়িত ছিল এবং 2025 সালের 22 এপ্রিল এরাই পেহেলগাঁওতে 27 জনকে মেরেছে। তথ্য উঠে আসছে যে মোট 115টি পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী বর্তমানে জম্মু ও কাশ্মীরে রয়েছে এবং 42টি সন্ত্রাসী লঞ্চপ্যাড পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সক্রিয় রয়েছে। এই সন্ত্রাসীদের খুঁজে বের করা ভারতীয় সেনাদের জন্য কোনো সহজ কাজ নয়, কারণ এই পুরো এলাকা পার্বত্য অঞ্চল, তার উপর আবার ঘন জঙ্গল। তাই এখানে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার অনেক গোপন আস্তানা রয়েছে। এই যে পীরপাঞ্জল পর্বতশ্রেণী দেখতে পাচ্ছেন, এটা দিয়েই মূলত সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করে। আসলে এই পুরো পার্বত্য অঞ্চলটি ঘন জঙ্গল দিয়ে ঘেরা, তাই ভারতের সিকিউরিটি ফোর্সের নজর এড়িয়ে লুকিয়ে থাকাটা অনেকটাই সহজ। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে এখনও পাকিস্তানি সন্ত্রাসীরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে উরি ও বারামুলা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। আর এদের আটকানোর জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন টিক্কা লঞ্চ করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার পরই পাকিস্তান তাদের মিসাইল টেস্টিং শুরু করে দেয়। দেখুন, ভারতের এই জম্মু ও কাশ্মীর রাজ্য পর্যটনের উপর নির্ভরশীল। কোভিডের সময় এই অঞ্চলের ট্যুরিজম অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু গত বছর প্রায় 3.5 মিলিয়ন অর্থাৎ প্রায় 35 লাখ পর্যটক কাশ্মীরে এসেছিল। 2000 সালেও সন্ত্রাসবাদীরা পেহেলগাঁওর নুনওয়ানে এইরকম একটা হামলা করেছিল, যেখানে প্রায় 32 জন নিহত হয়েছিল। আর এগুলো কারা করছে? পাকিস্তানের সন্ত্রাসী গ্রুপ লস্কর-ই-তৈয়বারের একটি শাখা TRF, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। এই একই গ্রুপ 22 এপ্রিল নিরস্ত্র পর্যটকদের উপর হামলা করেছে। সন্ত্রাসবাদীরা এমন একটা সময় তাদের অপারেশন করেছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে সফরে ছিলেন, কিন্তু এই হামলার পরই তিনি পাকিস্তানের এয়ার স্পেস এড়িয়ে ভারতে ফেরেন। এই একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও ভারতেই ছিলেন। তিনি এক্স হ্যান্ডেলে এই হামলার নিন্দাও জানান। পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ইসরায়েল, ইরান, তুর্কি এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের সমর্থনে রয়েছে, কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। 24 এপ্রিল জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সার্চ অপারেশন চলাকালীন ভারতীয় সেনাদের সাথে সন্ত্রাসবাদীদের একটি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে একজন ভারতীয় জওয়ান মারাও যায়। অন্যদিকে ভারতীয় ক্রিকেটের প্রধান কোচ এবং প্রাক্তন সংসদ গৌতম গম্ভীরের কাছেও একটি হুমকির মেসেজ আসে। তো এই সমস্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান সরকার কিছু কঠোর পদক্ষেপ তো দূরের কথা, বরং সাপোর্ট করছে দেখে ভারত সরকার এবার সরাসরি পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য কিছু সিদ্ধান্ত নেয়। প্রথমত, ভারত ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করেছে, মানে ভারত এই সিন্ধু নদীর জলকে আটকে দেবে। কিন্তু এই ইন্ডাস নদী অর্থাৎ সিন্ধু নদী তো চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, তাহলে ভারতের আগে চীন যদি এই সিন্ধু নদীর জলকে আটকে দেয় তাহলে ভারতও তো জল পাবে না। তো এই বিষয়টি আমরা একটু পরেই আলোচনা করব।
দ্বিতীয়ত আটারি ওয়াঘা সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্টটিও বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এই পথে পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের 1 মের আগে ফিরে যেতে হবে। তৃতীয়ত সার্ক ভিসা স্কিমের অধীনে যে পাকিস্তানি নাগরিকরা ভারতে আছে তাদেরও ফিরে যেতে হবে। বিশেষ করে খেলোয়াড়, সাংবাদিক, ব্যবসায়ী, বড় অফিসার এই সার্ক ভিসা নিয়ে ভারতে আসে, তো তাদের সবাইকেই ফিরে যেতে হবে এবং নতুন করে ভিসা প্রদান করা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানি নাগরিকদের ফিরে যাওয়ার জন্য 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। অন্যদিকে দুই দেশের মধ্যেই দু দেশের হাই কমিশন রয়েছে। যেমন নিউ দিল্লিতে ইসলামাবাদের হাই কমিশন আছে, তেমনই ইসলামাবাদেও নিউ দিল্লির হাই কমিশন আছে। তো সেখানে যে সমস্ত প্রতিরক্ষা কর্মকর্তারা আছেন তাদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং এখানে পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তাদের ফিরে যাওয়ার জন্য 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এবার আসা যাক এই ইন্ডাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জল চুক্তি কি। ভারতের কি এই চুক্তি স্থগিত করে দেওয়ার কোনো ক্ষমতা রয়েছে এবং এরপর সত্যি কি পাকিস্তানের উপর কোনো প্রভাব পড়বে? এইখানে দেখুন, এই সিন্ধু নদী চীনের পশ্চিম তিব্বত অঞ্চলের কৈলাস পর্বতের উত্তর পূর্বে পাহাড়ি ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে। তারপর কাশ্মীরের ওপর দিয়ে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে প্রথমে লাদাখ এবং তারপর পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান হয়ে নাঙ্গা পর্বতের কাছে বাম দিকে বাঁক নেয় এবং তারপর দক্ষিণ পশ্চিম দিক হয়ে মোট 3180 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর আরব সাগরে পতিত হয়েছে। এবার দেখুন, এইখান দিয়ে ঝেলম নদী বয়ে গেছে আর এইখান দিয়ে চেনাব নদী বয়ে গেছে। তারপর দুটো নদী মিলিত হয়েছে আর এইখান দিয়ে বয়ে গেছে রাবি নদী। তারপর দেখুন, সতলুজ ও বেয়াস নদী কিছুটা যাওয়ার পর একসাথে হয়ে গেছে আর নিচে দেখতে পাচ্ছেন সরস্বতী নদী বয়ে গেছে। তো এখানে মেন নদী হলো সিন্ধু আর উপনদীগুলি হলো রাবি, সতলুজ, বেয়াস, ঝেলাম, চেনাব আর নিচে রয়েছে সরস্বতী। তো এই অঞ্চলটির উপর দিয়ে 7টি নদী বয়ে গেছে বলে পুরো অঞ্চলটার নাম হয়ে গেছে সপ্ত সিন্ধু। আর এই পাঞ্জাবের উপর দিয়ে রাবি, সতলুজ, বেয়াস, ঝেলাম, চেনাব এই 5টি নদী বয়ে গেছে, তাই এই অঞ্চলের নাম হয়েছে পাঞ্জাব। পাঞ্চ মানে 5 আর আব মানে জল। এই 5টি নদীর মধ্যে সতলুজ, বেয়াস, রাবিকে পূর্বাঞ্চলীয় নদী বলা হয় এবং ঝেলাম ও চেনাবকে পশ্চিমাঞ্চলীয় নদী বলা হয়। 19শে সেপ্টেম্বর 2060 সালে করাচিতে ইন্দাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয়। দীর্ঘ 9 বছর আলোচনার পর সিদ্ধান্ত হয় যে পূর্বাঞ্চলের নদীগুলি মানে রাবি, সতলুজ, বেয়াস ভারত ব্যবহার করবে এবং পশ্চিমাঞ্চলের নদীগুলি মানে ঝেলাম এবং চেনাব পাকিস্তানের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। রাবি, সতলুজ, বেয়াসের বার্ষিক প্রবাহ প্রায় 30 মিলিয়ন একর ফিট, যা ভারতের জন্য বরাদ্দ। অপরদিকে ঝেলাম ও চেনাবের বার্ষিক প্রবাহ প্রায় 135 মিলিয়ন একর ফিট, যা পাকিস্তানের জন্য বরাদ্দ। পাকিস্তানের 80% কৃষি জমিতে সেচের জন্য এই নদীর জলকেই ব্যবহার করা হয়, যা পাকিস্তানের জিডিপিতে প্রায় 21% অবদান রাখে। তাই যদি এই চুক্তি সফলভাবে স্থগিত হয়ে যায় তবে ভারতের এই নদীর ওপর কোনো সীমাবদ্ধতা থাকবে না। অর্থাৎ ভারত যখন ইচ্ছা এই নদীর জলকে আটকে দিতেও পারে, আবার যখন ইচ্ছা ছেড়ে দিতেও পারে। যে নদীগুলি ভারতের ওপর দিয়ে বয়ে গেছে সেগুলোকে পাকিস্তানে ঢোকার আগেই ভারত যদি বাঁধ দিয়ে দেয় তাহলে পাকিস্তানের কৃষি ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, কারণ পাকিস্তানের বেশিরভাগ অংশই মরুভূমি। চাষবাস বেশিরভাগটাই এই নদীগুলোর উপর নির্ভর। 40% পাকিস্তানি নাগরিক যারা সরাসরি কৃষির সাথে যুক্ত তারাও জীবিকা হারাবে। প্রধানত এই পাঞ্জাব প্রদেশ, যা বাকি পাকিস্তানকে খাদ্যশস্যের যোগান দেয়, সেখানেও জলের অভাবে ফসল উৎপাদন অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি পাকিস্তানে যে বিদ্যুৎ তৈরি হয় তার 3 ভাগের 1 ভাগ অংশ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হয়। ভারত যদি এই সিন্ধু নদীর জলকে আটকে দেয় তাহলে পাকিস্তানের সাধারণ মানুষকে অত্যন্ত খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে। কিন্তু ভারতের পক্ষে পুরো সিন্ধু নদীর জলকে আটকে রাখা সম্ভব নয়, কারণ এই নদীর জলকে আটকে রাখতে গেলে নদীতে বাঁধ দিতে হবে। কিন্তু এই নদীতে বাঁধ দেওয়া তো আর মুখের কথা নয়, বড় বড় ড্যাম তৈরি করতে হবে। তাই হঠাৎ করে ভারত পুরো সিন্ধু নদীর জলকে আটকাতে পারবে না। বড় বড় ড্যাম তৈরি করতে কয়েক বছর সময় লাগবে। যদিও 25শে এপ্রিল রিয়াজিতে চেনাব নদীর উপর সালাল ড্যাম ভারত বন্ধ করে দিয়েছে। এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে এই সিন্ধু নদী তো চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, তাহলে যদি চীন এই নদীতে বড় বাঁধ দিয়ে দেয় তাহলে ভারতও তো জল পাবে না। দেখুন, ভারত এই সিন্ধু নদীর জল আটকাতে চায় কারণ পাকিস্তান ভারতের উপর সন্ত্রাসী হামলা করেছে। ঝামেলাটা পাকিস্তান এবং ভারতের মধ্যে হচ্ছে। তো এখানে চীন কেন এদের মাঝে আসবে?
ঝামেলাতে জড়ালে চীনেরও তো কিছু ক্ষতি হবে। আর বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে ট্যারিফ নিয়ে একটা ঝামেলা চলছে, তাই চীন আর নতুন করে ভারতের মতো একটা দেশের সাথে ঝামেলাতে জড়াতে যাবে না। হ্যাঁ, ভেতরে ভেতরে হয়তো পাকিস্তানকে কিছু সাহায্য করবে, কিন্তু এই মুহূর্তে সিন্ধু কিংবা ব্রহ্মপুত্র নদীর জলকে আটকে ভারতের সাথে সরাসরি ঝামেলাতে জড়াবে না। আর ব্রহ্মপুত্র নদীর জলকে যদি আটকে দেয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের উপরেও একটা খারাপ প্রভাব পড়বে। তাই ভারতের এই সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর পাকিস্তান সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসার একটা হুমকি দেয়। তো এই সিমলা চুক্তি থেকে যদি পাকিস্তান বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে ভারতের উপর কি খারাপ প্রভাব পড়বে সেটা জানার আগে এই সিমলা চুক্তিটা আসলে কি সেটা একটু জেনে নেওয়া যাক। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়ে যায়। পাকিস্তানের প্রায় 93,000 সৈন্য আত্মসমর্পণ করে এবং তারপর 1972 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে আলোচনা হয় যে আমরা আর কোনো যুদ্ধে জড়াবো না। আর ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীরে যে সমস্যা চলছে সেই নিয়ে যাতে পরবর্তীকালে লড়াই না হয় তার জন্য তারা একটা সিদ্ধান্ত নেয় যে কাশ্মীরের যতটা অংশ পাকিস্তান দখল করেছে সেখানে পাকিস্তানের বাসিন্দা বাস করুক, আর এদিকে ভারতের কাছে যতটা অংশ রয়েছে সেখানে ভারতীয়রা শান্তিপূর্ণভাবে বাস করুক। মাঝের এই সীমারেখা কোনো দেশ অতিক্রম করবে না, যে সীমারেখাকে আমরা লাইন অফ কন্ট্রোল বা এলওসি নামে জানি। এই এলওসিতে কোনো দেশ কোনো রকম ঝামেলা করবে না, যুদ্ধ করবে না, গুলিগোলা চালাবে না। ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তিকেই সিমলা চুক্তি বলা হয়, যা 1972 সালে হয়েছিল। বর্তমান সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিম মুনির বলছে যে তারা এই সিমলা চুক্তি সাসপেন্ড করবে, মানে এই এলওসি লাইন আর মানবে না। এরপর কি হবে, দুটো দেশের কাছে সুযোগ থাকবে এই লাইন না মেনে অন্য দেশের অঞ্চল দখল করে নেওয়ার। পাশাপাশি পাকিস্তানের বিমান সীমানায় ভারতীয় বিমানের প্রবেশ স্থগিত করে দিয়েছে। এর প্রভাবে যে প্লেনগুলো দিল্লি মুম্বাই থেকে সেন্ট্রাল এশিয়া, রাশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে যাতায়াত করে তার উপর প্রভাব পড়বে। মূলত ফ্লাইটের সময় বেড়ে যাবে, জ্বালানি খরচ বাড়বে এবং অপারেটিং খরচ বাড়বে। তো বর্তমানে পাকিস্তান এবং ভারত দুটো দেশই একটা যুদ্ধের জন্য বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছে। যেমন করাচিতে পাকিস্তান মিসাইল টেস্টিং শুরু করে দিয়েছে, সীমান্ত এলাকায় মিলিটারি ডিপ্লয় করছে এবং মাঝে মধ্যেই পাকিস্তানি সৈন্য গোলাগুলিও চালাচ্ছে। আর এদিকে ভারত আরব সাগরে আইএনএস সুরাট থেকে মিসাইল ডিস্ট্রয়ার টেস্টিং করছে। পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সারসাইজ আক্রমণ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, আর পরবর্তীকালে যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন। তো আজকের মতো আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।